সময় মানুষের কখনো একরকম যায় না, কখনো ভালো যায়, কখনো খারাপ যায়, এটাই নর্মাল। কিন্তু যখন কোনো মানুষের থেকে ধোঁকা খান, স্পেশালি এমন কেউ যাকে আপনি খুব বেশি বিশ্বাস করেছিলেন, তাহলে খুব কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুব খুব প্রেশারের মধ্যে যাচ্ছে, দ্যাটস ওয়াই বলতেছি সময় ভালো যাচ্ছে না। কাজের জায়গায় কাজের প্রেশার থাকবে, এটাই স্বাভাবিক, এবং হসপিটালেও ইদানিং প্রচুর প্রেশার যাচ্ছে, আর বাসায় তো আছেই। সো বাসায় কেন তো প্রেশার যাচ্ছে সেটা আমি একটু পরে শেয়ার করব। আগে হসপিটালের কথা বলি। ইদানিং অনেক ডেলিভারি হচ্ছে, যেমন একটু আগে একটা বেবি ডেলিভারি হয়েছে এবং ওই দিন 4টা বেবি ডেলিভারি হয়েছে। ওই দিন আমি ওটিতে দাঁড়াই নাই, কারণ আমার সিনিয়র তানিয়া আপু ছিলেন, এবং তানিয়া আপু হচ্ছে এক্সপার্ট। সো তানিয়া আপু থাকলে সাধারণত দেখা যায় যে তানিয়া আপুই দাঁড়ায়, আর নইলে আমরা দাঁড়াই। সো এই বেবিটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, বাট এরপরে যে বেবিটা ডেলিভারি হলো, এই বেবিটা একটু খারাপ ছিল। বেবিটাকে দেখে হয়তো বুঝতে পারছেন একটু শ্বাসকষ্ট হচ্ছিল। গাইনোকোলজিস্টদের লাইফ খুবই কষ্টের। যেমন ম্যাডাম এখানে রোগী দেখছিলেন, কারণ বারবার ওটি করে আবার নিচে নেমে রোগী দেখাটা একটু প্রবলেমেটিক। সো ম্যাডাম এখানে রোগী দেখছিলেন, এর মাঝে মাঝে আবার সিজার হচ্ছিল, নর্মাল ডেলিভারি হচ্ছিল। আর এরপরে যে বেবিটা ডেলিভারি হলো, বেবিটা মাশাল্লাহ এত কিউট, এত সুন্দর, ফুটফুটে, আর ওজনও অনেক বেশি, অনেক সুন্দর মাশাল্লাহ, একদম 3 কেজি 600 গ্রাম। ইদানিং দেখা যায় যে এত সুন্দর ওয়েটের বেবি হয় না। সো এই বেবিটাকে দেখে আসলে খুব ভালো লাগতেছিল। এই বেবিটা নন অ্যাডমিটেড ছিল, একদম সুস্থ ছিল। এর মধ্যে একজন পেশেন্ট অ্যাডমিট হয়েছে। সো আমি পেশেন্ট রিসিভ করলাম, ডায়াবেটিসের পেশেন্ট। আপনারা সবাই জানেন যে আমাদের হসপিটাল হচ্ছে বারডেমের একটি সহযোগী সংস্থা, এটা একটি ডায়াবেটিক হসপিটাল এবং মহিলা ও শিশু হাসপাতাল। সো আমাদের এখানে সব ট্রিটমেন্ট হয় ডায়াবেটিস মেডিসিন, কিন্তু গাইনি, পেডিয়াট্রিক্স এবং ডায়াবেটিসের জন্য আমাদের হসপিটালটা স্পেশাল। এইটা তো গেল হসপিটালের প্রেশারের কথা। এখন আসি বাসারের প্রেশারের কথায়। আল্লাপাক বলেছেন ডান হাত দিয়ে কাউকে কিছু দান করলে যাতে তোমার বাম হাতও না জানে। আমিও বলতে চাই না, কিন্তু আমার বাসার খালা আমার সাথে যে কাজটা করলো, আমি এটাতে খুবই কষ্ট পাইছি। অনেকে ধোকার কথা শুনে মনে করছেন কি না কি যেন, বাট আসলে আমাদের বাসার খালার উপর আমরা এত বেশি ডিপেন্ডেন্ট। স্পেশালি আমরা যারা ওয়ার্কিং উইমেন থাকি, তারা কিন্তু খুব বেশি ডিপেন্ডেন্ট থাকি। সো বাসার খালা খুব সুন্দর মতো কাজ করতো, একদম জাস্ট লাইক আওয়ার ফ্যামিলি মেম্বার। কুরবানি ঈদের আগে আমি ওনাকে বলছি যে হ্যাঁ আমি ওনাকে কতটুকু হেল্প করতে পারবো, বা যাই হোক না কেন। সো সেই হিসেবে উনি কুরবানি ঈদটা কাটালো। আমি ঘুণাক্ষরেও টের পাইনি উনি এভাবে চাকরি ছেড়ে দিবে। আমি ওনাকে সবসময় বলছি যে খালা, আপনি যদি কখনো চাকরি ছেড়েও যান, প্লিজ আমাকে একটু আগে থেকে জানাবেন, যাতে আমি আরেকজন মানুষ রাখতে পারি। সুন্দর মতো কুরবানি ঈদ কাটালো। 29 তারিখে আমাকে বললো যে বেতনটা যাতে দিয়ে দেই। 29 তারিখে আমি বেতনটা দিয়ে দিলাম, এবং এর পরের দিন থেকে সে আর আসে না। আমি এতটা কষ্ট পাইছি, এবং আমার শিক্ষা হয়েছে। আমার বাবাকে সবসময় দেখছি যে নাচ শেষ হওয়ার সাথে সাথে মানুষকে বেতন দিয়ে দেয়, এবং আমিও এটা ফলো করার ট্রাই করি, বাট এখন শিক্ষা হয়েছে যে আসলে এটা করা উচিত না। এই জন্যই তারা এই যে বেতনটা নিয়ে আর আসে না, আর আমাকে এমন বড় বিপদে ফেলছে। আজকে 6টা দিন আমার বাসায় কোনো বুয়া নাই, অ্যান্ড বুয়া ছাড়া আমি কীভাবে যে কি ম্যানেজ করতেছি, আসলে এটা শুধু আল্লাহ পাক জানে। মানে আমার যে কী পরিমাণ কষ্ট হচ্ছে, এটা আমি আসলে আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এই যে আজকে সারাদিন হসপিটালে কাজের পরে আমি 5:30টার দিকে একটু সালাদ খাইছি, কারণ আমার ভাত খেতে না পেট গুলে আসতেছিল। সো সারাদিন পরে আমি ওই সালাদটুকু খাইছি, এর আগে আমি পানি খাওয়ারও সময় পাইনি। দেন এই যে কাজ শেষে এখন রাত 10টার দিকে বাসায় আসছি। বাসায় এসে বাসার অবস্থা তো দেখতেই পারতেছেন, কারণ আওয়াইশা সারাদিন উলট পালট করে, বাসায় মানুষ নাই। আর আমার শাশুড়ি তো অবশ্যই আমার বাসা গুছায় টুছায় রাখবে এমন না, আর সম্ভবও হয় না। বয়স্ক মানুষ আওয়াইশাকে রাখে, আওয়াইশাকে খাওয়ায়, আওয়াইশাকে পটি করায়, মানে এইটা মোর দেন ইনাফ। মানে এটা আসলে বলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সো আমার বাসার কাজ তো আমাকেই করতে হবে, আর সবসময় করতে হতো। জয়েন্ট ফ্যামিলি যখন ছিলাম তখনও করতে হতো, এখনও করতে হয়। কিন্তু একটা হেল্পিং হ্যান্ড আসলে মানুষের খুবই দরকার। আই ডোন্ট নো, মানে আমার মানে ভাগ্যটা এমন কেন, মানে এত কিছু করার পর, এত সাপোর্ট দেওয়ার পরেও কেউ থাকে না। আসলে গাজীপুর এরিয়াটাই এমন, এখানে আসলে কেউ থাকতেই চায় না, সবাই শুধু গার্মেন্টসের পিছনেই দৌড়ায়। যাই হোক, আমি কাজ করতেছিলাম, আর আমার এখানে মেয়ে দেখেন, ও কিন্তু ওর পুতুলটার কি সুন্দর করে যত্ন করতেছে, একদম মুছাই টুছাই দিতেছে। যত কষ্টই এবং টায়ার্ডনেস থাকুক না কেন, এই কিউটনেসগুলো দেখলে না একদম মানে সব কিছু চলে যায়। আওয়াইশাকে এখন আমি একটু খাওয়াবো। এটা আমি নুনি মিষ্টির দোকান থেকে কিনেছিলাম, উত্তরার খুবই ফেমাস ক্ষীর মালাই। এটা এত মজা, এত মজা, আবার কিনবো। হ্যাঁ, দামটা একটু বেশি, বাট ওয়ার্থ ইট, খুবই মজা। ফার্স্টে আমি শুধু আওয়াইশার জন্যই নিয়েছিলাম, কারণ আমার খেতে ইচ্ছা করতেছিল না। পরে এটা ভেঙে যখন দেখলাম এত মজা লাগতেছিল দেখতে, পরে আমি নিজেও একটা খেলাম। এরপরে ওকে এখন আমি রুমের মধ্যে রেখে একটু কাজ করতে গেছিলাম, এসে দেখি সে নিজে নিজে যেমন ব্লগ করতেছে। আর আমার বাসা এখন বেলুনের দোকান হয়ে গেছে, মানে
কত বেলুন যে সারাদিন ফুলায় আর ফুটায় মানে ওর বাবা ওকে এগুলো শিখায়, মানে যত আজাইরা কাজ এবং যত কাজ বানানোর কাজ আছে সব হচ্ছে বেটি আর বাপ মিলে করবে। আমি একটু মার খালাকে আজকে বলে গেছিলাম যে আমার বাসায় এসে যাতে রসুন ছিলে দেয়, বিকজ আমার বাসায় রসুন বাটা শেষ এবং রসুন তো লাগবেই। সো মার খালাকে দিয়ে একটু রসুন ছিলায় রাখছিলাম, সেগুলোই আমি একটু উঠায় রাখলাম ডিপ ফ্রিজে, কারণ মাঝে মাঝে কিন্তু লাগে, লাইক ডালে তারপর শুটকিতে অনেক সময় কিন্তু আস্ত রসুন লাগে। সো ওইটার জন্য একটু উঠায় রাখলাম, বাকিগুলোই এখন আমি ব্লেন্ড করে ফেলবো। আমারও ইচ্ছা করে যে বাসায় এসে আমি রেস্ট নিব, কিন্তু এই যে সংসারের কাজ এগুলো কি না করে পারা যাবে? শাওন আমাকে সবসময় বলে যে আচ্ছা কী করছো কী করছো, মানে আমি ওকে বলে বোঝাতে পারি না কি করছি, এসব কাজের কি হিসাব দেওয়া যায়? ও মনে করে যে শুধু ঘর ঝাড়ু মোছা আওয়াইশার টেক কেয়ার করা এটাই মনে হয় কাজ বাজ। এই যে ছোট ছোট গুড়া গুড়া কাজ এগুলি হিসাব দিয়ে কুলানো যায় না, এগুলো তো ছেলেরা টেরই পাবে না। কিন্তু আমি শাওনকে বলে দিছি যে যখন খালা নাই তখন তুমি বড় কাজগুলো করবা, লাইক কাপড় ধোয়া ঘর ঝাড়ু মোছা এই কাজগুলো তোমার এবং বাকি সব কাজ আমার। সো এই জন্য বড় কাজগুলো করে দেয়, তো ছোট কাজ বুঝে না। পরে আমি ওই দিন ওকে হিসাব দিছি যে দেখো কি কি করছি, লাইক 15 মিনিট আওয়াই সেখানে টুই বাসায় ছিল, আমাকে এসে বলতেছে যে তুমি খাওয়া দাওয়া করছো কিনা। তখন আমি ওকে বলছি যে আমার এই সময় আছে নাকি খাওয়া দাওয়া করার, তখন সে আমাকে বলে যে কি করছো তুমি, 15 মিনিট তোমার খাওয়ার সময় নেই, 15 মিনিটে তুমি কি করছো। তখন ওকে আমি হিসাব দিলাম যে আমি কি কি করছি, তো তখন সে বুঝছে যে এত সোজা না দুনিয়াটা। যাই হোক, আওয়াইশা দেখেন এখনো তার যত্নই চলতেছে, এখন আবার ওকে পানি খাওয়াচ্ছে কি করতেছে। আর এখানে শান হচ্ছে যে লটকন কিনে আনছে, নিজেই গুছায় টুছায় রাখতেছে। এখন এগুলো সব করা লাগবে, বলছে না আমাকে যে আমি কি করি এখন বুঝবে, ছোট ছোট কাজও করাবো আর বড় কাজ তো করবই। এদিকে আমরা একটু ডিনারের আয়োজন করতেছিলাম। আজকে ডিনারে হচ্ছে আমি একটু পরোটা শিখে দিতেছিলাম আর গরুর মাংস রান্না করা ছিল সেটা একটু জাল দিয়ে দিতেছিলাম। আর এটা অ্যাকচুয়ালি ডিনার না, কারণ আমাদের রাত তো অনেক রাত পর্যন্ত চলে, এটা আপনারা এতদিন যারা আমাকে চিনেন তারা বুঝেই গিয়েছেন। লাইক এটা হচ্ছে শাওন মাত্র আসছে, সো ওকে একটু নাস্তা হিসেবে খেতে দিব। আর কালকে ফ্রিজে ভাত রেখে গেছিলাম, সেই ভাতটা যেহেতু একদম জমে ঠান্ডা হয়ে আছে, এটা দিয়ে আবার একটু ভাত ভাজি করে দিব। আর আজকে ভাবতেছি আওয়াইশাকেও একটু ডিম ভাজি দিয়ে ভাত ভাজি খাওয়াই, মজাই লাগে কিন্তু। তো আওয়াইশা মোটামুটি একটু মজা পাইছে, খুব বেশি মজা পায় নাই, কারণ কোনো কিছুই দুনিয়ার মজা পায় না। সো ওকে আজকে এটা দিয়ে খাওয়ালাম। আর গরুর মাংস জিনিসটা না যত বেশি জাল দিব অত বেশি মজা হয়, মানে এখন এত মজা লাগে, স্পেশালি যে রুটি পরোটা নান রুটি এগুলো দিয়ে খেতে। শাওন নাস্তা করলো, আই মিন প্রি ডিনার করলো, আর আওয়াইশাকে আমি এখন খাওয়াতে বসছি। আর ওকে খাওয়ানো মানে 2-3 ঘন্টা তো এখানেই চলে যাবে। এখানে আমার শ্বশুর এসে একটু শাওনের সাথে গল্প করতেছিল, আর এরপর আমি আবার একটু কাজ করতে চলে গেছিলাম, বিকজ আওয়াইশাকে খাওয়ানোর পরে এই যে ফ্লোরের মধ্যে আবার খাবার পড়বে, সো বিছানা ঝাড়তে হবে, বিছানার ময়লাটা ফ্লোরে পড়বে, ফ্লোর ঝাড়তে হবে। সো এই কাজের হিসাব না ছেলেদের দিয়ে আসলে কুলানো যাবে না, ওদের মাথায় আসবে না যেগুলো কোনো কাজ। একটু পরে এসে দেখি আমার মেয়ে দেখেন আবার ব্লগ বানাইতেছে, মানে কি যে করবো। আচ্ছা ওকে বড় হয়ে ব্লগার হবে জানি না, যেটা হবে হবে, সমস্যা নেই, ভালো কিছু হলেই হয়। এর মধ্যে শাওন বলল ও আজকে ডিনারে ভাত ভাজি খাবে, সো আবার একটু ভাত ভাজি করলাম, একটু ডিম ভাজি করে দিলাম। আর আমার ওই যে ভাত টাত খেতে ইচ্ছা করে না, সো আমি একটু নান রুটি নিয়ে আসছিলাম বাইরে থেকে আজকে, সেই নান রুটি দিয়ে গরুর মাংসটা দিয়ে খাবো। এত এত ইয়াম লাগছে, অনেক ইয়াম লাগছে। গরুর মাংস জিনিসটাই এমন, কুরবানি ঈদের মধ্যে গরুর মাংস খেতে খেতে পুরো বিতৃষ্ণা হয়ে গেছে। আবার কয়েকদিন যখন গ্যাপ দিছি এখন আবার না ভালোই লাগে খেতে, গরুর মাংসটাই বারবার একটু খেতে মজা লাগতেছে, অন্য কোনো কিছু মজা লাগতেছে না। সো সব কাজ শেষ করার পরেও কাজ রয়েই যায়, এখন আবার থালা বাসন ধুচ্ছি, এরপরে আমরা গিয়ে একটু মুভি টুভি দেখবো অথবা গল্প গুজব করবো, আর এইভাবে আমার দিনটা শেষ হয়ে যাবে। আর আজকের ব্লগটাও এখানে শেষ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, অ্যান্ড ডু শেয়ার দ্য ব্লগস।